এয়ারপোর্টে হয়রানি বন্ধের জন্য আমরা সিসিটিভি ক্যামেরা চালু করেছিলাম, মনিটর করারও চালু করেছিলাম। ওগুলোতে কমেছে হয়রানি, কিন্তু অন্য ধরনের হয়রানি শুরু হয়েছে। একটি হচ্ছে যে আপনি ইমিগ্রেশন করার পরে আপনাকে একটা লম্বা লাইনে দাঁড়াতে হয়। চারটা ঢাকা এয়ারপোর্টে 4টি কি আছে, এই যে বলে স্ক্যানিং মেশিন আছে, এর মধ্যে 2টা চলে। আর 22 ঘন্টা ট্রাভেল করে এসে বাচ্চা নিয়ে আপনার ট্রলার নিয়ে কি কষ্ট। পৃথিবীর কোন দেশে একবার ইমিগ্রেশন হলে পরে সিলেক্টেড কয়েকজন ছাড়া কারো কিন্তু আবার ওই স্ক্যানিং করে না। সন্দেহজনক লোক থাকলে স্ক্যানিং করে, বাকি কেউ করে না। আমি এইটা যে ইমিগ্রেশন হওয়ার পরে কোন স্ক্যানিং এর দরকার নেই, দে শুড গো ফ্রিলি। হ্যাঁ, কারণ যদি সন্দেহ থাকে কুকুর রাখেন, কুকুর যদি বলে লোকটা খারাপ, ওরটা স্ক্যানিং করে। আদারওয়াইজ আমাদের লোক সব এই প্রত্যেকের স্ক্যানিং করার অর্থ যে মুঠে ওরা অসংখ্য সেলফোন আনলই বাকি হইল। সব দেশ থেকে তো সেলফোন আনে না। আমি খুব দুঃখিত যে এখনো আমাদের এই পাসপোর্টটা সুবিধা করতে পারতেছে। এখানে খুব দুষ্ট প্রকৃতির লোক আছে, এর ফলে সব লোক তো সমান না। পদ্মা সেতুর কারণে সেখানে দুঃখের কাহিনীও আছে। সেটি হচ্ছে আজকের আয়োজনের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হিজ এক্সেলেন্সি ডক্টর A.K. আব্দুল মোমেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রবাসী ভাই বোনেরা, আপনারা আমাদের গর্ব। আমরা আপনাদের দেখলে খুব ভালো ফিল করি। আমাদের সবসময় জাতীয় যে কোনো দুর্যোগের সময় আপনারা আমাদের পাশে ছিলেন এবং আছেন। 71 সালে এই প্রবাসী, এই ইংল্যান্ডবাসী প্রবাসীরা যে নেতৃত্ব দিয়েছিলেন, যে পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম সৃষ্টি করেছিলেন, তার ফলে ইট হেল্প আস টু অ্যাচিভ our independence. We are thankful to you. Thankful to you. আর ইদানিং আপনারা রেমিটেন্স দেশে পাঠিয়ে আমাদের অর্থনীতিকে সচল রেখেছেন। আমাদের অর্থনীতির উন্নয়নের 3টি বিশেষ অধ্যায় আছে। একটি হচ্ছে যে আমাদের কৃষিক্ষেত্রে একটা অভাবনীয় সাফল্য এসেছে। আমাদের কৃষি উন্নয়ন, কৃষির প্রোডাক্টিভিটি প্রায় 4 গুণ বেড়েছে। আগে যেখানে আমরা 11 লক্ষ টন চাল তৈরি করতাম, আমরা এখন 44 লক্ষ টন চাল তৈরি করি। আমরা খাদ্য বাংলাদেশ ইজ নো লঙ্গার a land of poverty, no longer একটা অর্থনীতিকে পশ্চাৎপদ দেশ। অনেকদিন আমাদের ললাটে বড় দুঃখ ছিল, লোক বলতো বাংলাদেশ একটা সাইক্লোন প্রকৃত দরিদ্রকৃষ্ট বাংলাদেশ। থিংস হ্যাভ চেঞ্জ। লোকে বলতো বাংলাদেশ is a basket case with no hope of survival. Things have changed. Now Bangladesh is a vibrant economy, a land of opportunity. এটা সম্ভব হয়েছে আমাদের বাংলাদেশি জনগণের জন্য, সম্ভব হয়েছে টার্গেটেড অ্যাপ্রোচ ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস এবং কমিটমেন্ট অফ দ্য লিডারশিপ। আই applaud all of them for the success of Bangladesh. আমাদের দ্বিতীয় বড় আপনার ইকোনমিক আপলিফমেন্টে যেটা সাহায্য করেছে সেটা হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টস। আমাদের ব্যবসায়ীরা বিভিন্ন প্রতিকূল পরিবেশের থেকেও আমাদের ব্যবসা বাণিজ্য অনেক অনেক অগ্রসর করেছেন, যার ফলে আমরা আমাদের আগে এই 2008-10 সেই সময় আমাদের এক্সপোর্ট হতো 10 বিলিয়ন 11 বিলিয়ন, আর আমরা এখন $47 বিলিয়ন এক্সপোর্ট করি। My hats off to our business people
and also to government, যেটা business friendly government. আর আমাদের আরেকটি ক্ষেত্রে আপনাদের এই প্রবাসীরা এই কোভিডের সময়ও যা তারা ম্যাজিক দেখালেন, কোভিডের সময়ে এই দুর্দিনের সময়ও যেখানে বহু প্রবাসী তাদের চাকরি হারিয়েছেন, তারা কাজকর্ম করতে পারেননি, কিন্তু কোভিডের সময়ও তারা আমাদের $25 বিলিয়ন রেমিটেন্স দিয়েছেন। থ্যাংক ইউ। আপনাদের কারণে এবং দেশবাসীর কারণে উই হ্যাভ এ সলিড ইকোনমি। আমরা কোভিডের আগে আমাদের এই 2019 সালে আমাদের জিডিপি গ্রোথ রেট ছিল 8.15%, হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর কোভিডের সময়ও আমাদের জিডিপি গ্রোথ রেট 6.94। এইটা সম্ভব হয়েছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শী এবং সাহসী উদ্যোগের জন্য। কোভিডের সময়ে বিভিন্ন আমরা আমাদের জিনিস বিদেশে বিক্রি করি। এই আপনাদের যুক্তরাজ্যই বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, তাদের মার্কেটে তখন জিনিসপত্রের আপনার চাহিদা কমে যায়। তার ফলে এই সমস্ত দেশের আমরা আমাদের জিনিস বিক্রি করি। এই বড় বড় রিটেল কোম্পানি আমাদের জিনিস কিনতে অপারগতা প্রকাশ করে। শুধু অপারগতা না, প্রায় $3.2 বিলিয়ন আমাদের স্ট্যান্ডিং অর্ডার অফ এক্সপোর্ট তারা বাদ দিয়ে দেয়। তখন আমাদের যে ব্যবসায়ীরা খুব ভয় পেলেন। রাতারাতি আমাদের গার্মেন্ট সেক্টরের যারা কাজ করে তাদের চাকরি বাকরি বাদ দিয়ে দিচ্ছেন ভয়ে, যে এগুলোর কিভাবে পয়সা দিবেন। এই সময় মাননীয় প্রধানমন্ত্রী একটি সিদ্ধান্ত নিলেন। তিনি ব্যবসায়ীদের বললেন, আপনারা একটিও আমার এই মেয়েগুলোকে, আমার এই যে শ্রমিকগুলোকে চাকরির থেকে বাদ দেবেন না। এদের মিনিমাম ওয়েজ দেওয়ার জন্য আমি আপনাদের 15 দেব। 5,000 কোটির 15 দিলেন, সবাইকে চাকরিতে রাখলেন, একজনও চাকরি। ফলটা কিন্তু একটা বিরাট উন্নয়ন হলো। এরা ফ্যাক্টরিতে কাজ করে, তখন দরকার হলো পিপিপি, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, দরকার হলো গ্লাভস, দরকার হলো আপনার হ্যাট খাবার, শু খাবার, এগুলো। আর এই যে ফ্যাক্টরিগুলো খোলা রাখলেন, আমাদের ব্যবসায়ীরা ওভারনাইট সুইচ করলে এগুলো তৈরি করতে। আপনার জন্য খুশি হবেন, এইগুলো যখন বিরাট অভাব এবং চাহিদা, তখন আমেরিকার মতো একটা উন্নত দেশ আমাদের কাছ থেকে পিপিপি নেওয়ার জন্য বলবো। আমরা 8 মিলিয়ন পিপিপি 2 মাসের মধ্যে আমেরিকাকে আসতে। ডিসিশনটা ঠিক হলে আমাদের এই গার্মেন্ট, এখন আমাদের গার্মেন্ট সেক্টর বাই গ্রোথ রেট ইজ অ্যারাউন্ড 40%. You will be happy to know 40% growth rate. So Bangladesh is a land of opportunity. আর শুধু এই গত 2019 কিংবা কোভিডের সময় গ্রোথ না, সেই সাথে আমাদের আপনার গত 13 বছরে এই একটা ডিকেডে আমাদের জিডিপি গ্রোথ রেট 6.6% অন অ্যাভারেজ। এটি সম্ভব হয়েছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আছে, সম্ভব হয়েছে শেখ হাসিনার দেশত্বের জন্য এবং দৃঢ়তম সাহসিকতার জন্য। তিনি একাধিক প্রোগ্রাম হাতে নিয়েছেন অনেক রকম প্রতিকূল পরিবেশের মধ্যে। আমি 2-1টা এক্সাম্পল দেব, আর পরে পদ্মার কথা বলব। একটি এক্সাম্পল, 2019 সালে দিন বদলের সনদে উনি ইচ্ছা করলেন যে বাংলাদেশে আমরা ডিজিটাল বাংলাদেশ হব। আর যায় কি তাই, সব লোকে নিয়ে হাসাহাসি শুরু করল, বলে একটা টেলিফোন সেট পাইতে হলে ঘুষ দিতে হয়। আর উনি বলছে যে দিন বদলের সনদ, সবার বাড়িতে ডিজিটাল টেলিফোন দেবেন। কি অসম্ভব! আপনার শুনে খুশি হবেন। এখন বাংলাদেশে
বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশ, প্রত্যেকের হাতে সেলফোন আছে। আমাদের এখন সব রকমের পয়সা আমরা রেমিট করি, যারা তাদের পরিবারের কাছে টাকা পাঠায়। এই কোভিডের সময় আমরা প্রায় 50 লক্ষ পরিবারকে ডাইরেক্টলি টাকা পাঠিয়েছি সেলফোনের মাধ্যমে। একটা পয়সা মিডলম্যানের কাছে যায় নাই, একটা পয়সা মিডল। এই যে কারাপশন আগে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এক সময় আপনার কোনো টেন্ডারবাজি হতো, টেন্ডার দিলে পরে লোক, যারা টেন্ডার লোককে সামনে যেতে দিত না। এখন সব ডিজিটালে আপনি টেন্ডার সাবমিট করবেন, এই মিডল ম্যান ইজ ওভার, এই দিন চলে গেছে। শেখ হাসিনার এই সিদ্ধান্ত ডিজিটাল বাংলাদেশ আমাদের প্রত্যেক ক্ষেত্রে উৎকর্ষতা অর্জন করেছে। আমার ইভেন পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা দুটো প্যাকেজ চালু করেছি, সব জায়গায় সেভাবে চালু হয়নি। তার ফলে যারা পাসপোর্ট রিনিউয়াল হয় কিংবা পাওয়ার অফ অ্যাটর্নি, এগুলো ঘরে বসে আপনার সেলফোনের মধ্যে তথ্য পাঠালে পরে উই উইল রেসপন্ড ইট উইদিন ফিউ মিনিটস, এবং আপনার ঘরে বসে সার্ভিসটা পাবেন। আমরা সব জায়গায় চালু করতে পারিনি, বাট ইট ইজ ইন দ্য প্রসেস, ইউ উইল গেট ইট। এটা আমাদের একটি বড় অবজেক্টিভ। তবে আমি এখানে বলি যে আমাদের একটি পাসপোর্টের বড় এখনো বড় দুর্নাম। We are working on it and we need your support also, কারণ এটা একটা বেশ আমাদের জন্য একটা কালো দাগ, but we have taken up this challenge, hopefully we will be successful. তো শেখ হাসিনার আরেকটি কাহিনী বলি। উনি আমাদের দেশের লোডশেডিং এর জ্বালায় মানুষ অস্থির। উনি সিদ্ধান্ত নিলেন যে আমাদের দেশের ঘরে ঘরে বাতি পৌঁছে দেবেন। তার ফলে তিনি বিভিন্ন প্রোগ্রাম হাতে নিলেন, কুইক রেন্টাল, মিড রেন্টাল, অনেক কিছু, অনেক রকম ঝুঁকির সম্মুখীন হলেন। ফলটা কিন্তু এখন আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে বৈদ্যুতিক বাতি চলে গেছে। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে তার ফলে কি হয়েছে, প্রোডাক্টিভিটি কয়েক গুণ বেড়েছে। গ্রামে গঞ্জেও লোক এখন এই বাতির জন্য সন্ধ্যাবেলা ফুটবল খেলে, এবং their productivity activity has increased many times. আরেকটি শেখ হাসিনার কাহিনী বলি, সেটি হচ্ছে আমরা সারা জীবনই, আপনাদের অনেকেই জন্মের পর থেকে দেখছেন, বাংলাদেশ সবসময় বিদেশ থেকে খাদ্য আমদানি করে ক্ষুধা দারিদ্র দূর করে। 3 বিলিয়নের বেশি আমরা খাদ্য দেশে আমদানি করি অন অ্যাভারেজ। শেখ হাসিনা 2009 সালে সিদ্ধান্ত নিলেন যে আমি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব। সবাই এটা হাসি তামাশা শুরু করলো। উনি বলেন 2013 সালের মধ্যে আমি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সবাই হাসলো, এবং তাকে নিয়ে কত যোগ, আমাদের টক শো ওয়াজ ফুল অফ মজার মজার কাহিনী। এইটা কি পাগল, সারা জীবন আমরা আমদানি নির্ভর হয়ে থাকলাম বলে কি। শেখ হাসিনা বললেন যে আমার জমি বড় উর্বর, আর আমি যে আমার কৃষক কুলের যথাসময়ে তাকে পানি দিতে পারি, সেচের ব্যবস্থা করতে পারি, তাকে ইনপুট দিতে পারি, সার যদি আমি অ্যাফোর্ডেবল প্রাইসে দিতে পারি, they will show me a miracle. যখন শেখ হাসিনা বললেন যে আমি 86 টাকার যে সারের বস্তা, আমি এটা 16 টাকায় কৃষককে দিতে চাই, 70 টাকা হবে সাবসিডি। আপনার এটা শোনার পরে আমাদের যারা দাতা গোষ্ঠী, সেই মুরব্বীরা আমাদের উপদেশ দিলেন, বলে এটা অসম্ভব। ওয়ার্ল্ড ব্যাংক, IMF রাগ করলেন, বললে অসম্ভব, আপনি এটা করতে পারেন না। তাদের বলা হলো যে আপনারা তো ভর্তুকি দেন আপনাদের দেশে, আমরা কেন করতে পারবো না? বলে আপনারা তো কর্জ নেন, আমেরিকা তো কর্জ নেন, সুতরাং ইউ ক্যানট ডু ইট। শেখ হাসিনা ওদের অগ্রাহ্য করলেন, করে তিনি ভর্তুকি দিলেন।
এবং আমার কৃষকগুলো শহরের লোকে বাঁধি বন্ধ করে দিয়ে গ্রামে সেচনের ব্যবস্থা করেন। তাদের শহরের অনেক লোকজন খুব অসন্তুষ্ট, কিন্তু রেজাল্ট ওয়াজ ম্যাথরিক। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের নির্ভরশীল। সেইগুলি শেখ হাসিনার এক একটি সিদ্ধান্ত অত্যন্ত আপনার প্র্যাকটিক্যাল। তিনি বাংলাদেশকে জানেন, বাংলাদেশকে বুঝেন। ওনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে চিনতেন, আর শেখ হাসিনাও বাপের পথ ধরে বাংলাদেশকে জানেন এবং চিনেন। এবং একই বঙ্গবন্ধু যেমন বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সারা জীবন ত্যাগ সংগ্রাম করেছিলেন, আমরা খুব ভাগ্যবান যে শেখ হাসিনাও বাপের পথ ধরে বাঙালির মুখে হাসি ফোটানোর, বাঙালিতে বঙ্গবন্ধু সেই স্বপ্ন সোনার বাংলা, একটা উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অসাম্প্রদায়িক অর্থনীতি, যেখানে ধনী দরিদ্রের আকাশসম ফারাক থাকবে না, যেখানে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা সেবা স্বাস্থ্য সেবা সবার জন্য নিশ্চিত হবে, সেই পথেই শেখ হাসিনা আমাদের নিয়ে যাচ্ছেন। দোয়া করেন যাতে আমরা 2041 সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের স্বপ্ন সোনার বাংলা। তা আমাদের অর্থনীতিতে গত কয়েক বছরে যে অভাবনীয় সাফল্য হয়েছে, এই সাফল্য আপনারা অনেকেই জানেন, তবে কেউ কেউ নিয়ে আর এই সাফল্যের একটি বড় মাইলস্টোন হচ্ছে সাম্প্রতিক পদ্মা সেতু। এই পদ্মা সেতু আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু একটি ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য আমি আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যতগুলো মিশন আছে সেই 81টা মিশনকে আমি তাদের অ্যাডভাইস করেছি, ইউ শুড অবজার্ভ পদ্মা সেতু সেলিব্রেশনটা আপনারা অবজার্ভ করবেন। সেই দেশে আমাদের প্রবাসী বাংলাদেশের নিয়ে আপনারা অবজার্ভ করবেন, বিকজ এই পদ্মা সেতু হচ্ছে আমাদের গর্ব, পদ্মা সেতু হচ্ছে আমাদের কমিটমেন্টের আপনার একটি নিদর্শন। পদ্মা সেতু হচ্ছে আমাদের উপরে যে বদনামটা দেওয়া হয়েছিল সেই বদনাম গোছানোর একটি আদর্শ। পদ্মা সেতু হচ্ছে আমাদের আত্মপ্রত্যয়ের একটা নিশানা। আমরা পারি, উই ক্যান ডু, তারই একটি বড় মাইল ফলক হচ্ছে পদ্মা সেতু। আমি খুবই আনন্দিত যে আজকে আপনাদের সাথে এই পদ্মা সেতুর বিশেষ আয়োজনে উপস্থিত থাকতে পেরেছি। আমার দুঃখ যে আমি মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশে পদ্মা সেতু যেদিন ঢাকায় উদ্বোধন হয়, তখন আমাকে সেই কমনওয়েলথ সামিট হয়, এই ফিজিক্যালি 3-4 বছর পরে ওনাকে তারা দাওয়াত দিয়েছিল আসার জন্যে, কিন্তু যেহেতু আমাদের বাজেট সেশন চলছে, মাননীয় প্রধানমন্ত্রী আসতে পারেননি। আমাকে সেইখানে তিনি নির্দেশনা দিয়েছেন সেই কিগালিতে কমনওয়েলথ, সেইখান থেকে আমি আপনার আরেকটি মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার কথা উনি যাবেন না, আমাকে সেখানে পাঠাচ্ছেন। আর ইন বিটুইন উইকেন্ডে আই থট আই শুড মিট ইউ পিপল, আমাদের সেকেন্ড হোম লন্ডন। সো আমি সেখানে থাকতে পারিনি, কিন্তু এই পদ্মা সেতুর আপনারা কাহিনী জানেন, এর জন্য কত বদনাম আমাদের সহ্য করতে হয়েছে। যখন পদ্মা সেতু সেই ওয়ার্ল্ড ব্যাংক $1.2 বিলিয়ন দেবে, আর বাকিরা মিলে $2.2 বিলিয়ন দিবেন, শেষ মুহূর্তে একটা অজুহাত তুলে 1 পয়সার লেনদেন হয়নি, এখনো কোনো এগ্রিমেন্ট ফাইনাল হয়নি। সেই সময় হঠাৎ করে বলা হলো যে সেখানে কারচুপির গন্ধ আছে। সেই কারচুপির গন্ধ বলে ওয়ার্ল্ড ব্যাংক সেই প্রজেক্টটা বাদ দিয়ে দিল। এর মতো লজ্জা যে কারচুপির গন্ধ আছে, কনস্পিরেসি টু কারাপশন। এর ফলে ওয়ার্ল্ড ব্যাংক আবার সেখানে অনেক শর্ত দিল, অমুকের বাধ্য, তাহলে আমরা হয়তো চিন্তা করতে পারি। 6 জন আমার লোক, দেশপ্রেমিক লোক, তাদের উপরে ললাটে বদনাম দিল যে তারা করাপ্ট এবং সাথে ইনভলভ ইন দি কনস্পিরেসি অফ কারাপশন। পরবর্তীতে কানাডা এবং বাংলাদেশের কোর্টে দেখা গেল যে তাদের কোথাও দুর্নীতির আপনার লক্ষণই নেই।
they were vindicated. তারা vindicated, সেই সাথে বাংলাদেশ is vindicated, করাপশন কেউ করে নাই। আমি আজকে মনে করি যারা আমাদের ললাটে বদনাম দিয়েছিল, they should not only apology, they should also give compensation to those people. এটা তাদের দায়িত্বের অব্লিগেশন, এই বদনামটা দিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী তখন সিদ্ধান্ত নিলেন যে নিজের টাকায় পদ্মা সেতু যখন ওয়ার্ল্ড ব্যাংক বাদ দিয়ে দিল, তখন সাধারণ আপনার প্রবাসীদের কাহিনী বলি। আমি তখন নিউ ইয়র্কে, আমার ড্রাইভার, ওর বাড়ি বরিশাল, সে তার এন্ড অফ সার্ভিস বেনিফিট মাত্র 28,000 টাকা, $28,000 পেয়েছে মিশনে কাজ করে 33 বছর ধরে। সে আমাকে বলল, স্যার কিছু যদি মনে না করেন, আপনারা যে আমাকে টাকা দিচ্ছেন আমার জীবনের সেই এন্ড অফ সার্ভিস বেনিফিট, আমি সব টাকাটা পদ্মা সেতুতে দেব। আমি তৎকালীন অর্থমন্ত্রী আমার বড় ভাই, ওনাকে বললাম যে আমি অনেকের কাছ থেকে কি পাচ্ছি, যে ওরা টাকা দিতে চায়। উনি বললেন যে না, তুমি টাকা তুলো না, আমরা টাকা ম্যানেজ করবো। তারপর আমরা কারো পাবলিকের থেকে টাকা তুলিনি, বাংলাদেশ সরকার বললো যে আমরা ফেইল ওয়াইজ এটা ম্যানেজ করবো, উই উইল বি এবল টু ম্যানেজ, এন্ড দ্য ডিড। তারই প্রমাণ হচ্ছে পদ্মা সেতু। কেউ কেউ অভিযোগ করেন যে আপনার পদ্মা সেতুতে খরচ অনেক বেশি হয়েছে। আচ্ছা, এর সাথে একটু বলি, এই যে বদনাম, এই যে ওয়ার্ল্ড ব্যাংক বন্ধ করে দিল, তাতে আমাদের হিতের বিপরীত হয়েছে, আমাদের অনেক লাভ হয়েছে। আমরা যে পারি, এই কনফিডেন্সটা আমাদের অনেক বেড়েছে, আমরা এখন মুখাপেক্ষী। দ্বিতীয়ত, যখন এটা বাদ দিয়ে দিল, তখন আমি কোনো একটি দেশকে অ্যাপ্রোচ করলাম, তোমরা আমাদের দেবা কিনা। বলে আমরা যেহেতু এটা এত হট টপিক, এই প্রজেক্টে দেব না, কিন্তু অন্য প্রজেক্টে দেবো। আপনার শুনে খুশি হবেন, সেই দেশটি কোথায় 2.2 বিলিয়ন, সেই জায়গায় তারা আমাদের 6 বিলিয়ন দিয়েছে। সেটি আমরা অনেক অনেক মেগা প্রজেক্ট চালু করেছি, হিতের বিপরীত হয়েছে। তো দিস ইজ গ্রেট যে আমাদের একটা ধাক্কা খেয়েছিলাম, ধাক্কা খেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। আর পদ্মা সেতুটা কি, যেমন কেউ কেউ ক্রিটিকরা বলবেন যে অনেক খরচ হয়েছে, অল্প টাকা শুরু হওয়ার খরচ ছিল, কিন্তু অনেক। হ্যাঁ, পদ্মা সেতুটা প্রায় পৃথিবীতে বড় বড় মেগা প্রজেক্ট এরকম খরচ অনেক বাড়ে। আমি বস্টনে বহু বছর ছিলাম, আমার জীবনের অধিকাংশ সময় বস্টনে। সেখানে বিগ ডিক আমরা তৈরি হয় $2 বিলিয়ন প্রজেক্ট, আর শেষ হয়েছে 14 বিলিয়ন খরচ হয়েছে। আর আমাদের এই 2.2 বিলিয়নের জায়গাতে 3.6 বিলিয়ন খরচ হয়েছে। ইটস নট এ বিগ ডিল। বিভিন্ন দেশে প্রজেক্ট শুরু হয়, আস্তে আস্তে বাড়ে বিভিন্ন কারণে। আর পদ্মা সেতুতে ব্রিজ, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পৃথিবীর মধ্যে সেকেন্ড ডেডলিয়েস্ট আপনার রিভার ইজ পদ্মা। সেইখানে ব্রিজ করার, ইট ইজ এন অ্যাকমপ্লিশমেন্ট অফ বাংলাদেশি এক্সপার্টিজ অলসো। সুখের বিষয়, পদ্মা সেতুর শুধু আমার নিজের টাকায় না, পদ্মা সেতুর যতগুলো আপনার স্টিল ব্যবহৃত হয়েছে, লোহা ব্যবহৃত হয়েছে, সিমেন্ট ব্যবহৃত, সব আমার বাংলাদেশে। এর ফলে অনেকগুলো ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আমরা বিদেশি কন্ট্রাক্টর নিয়োগ করেছি, আমাদের পয়সা তাদের নিয়োগ করে, সুপারভিশন আমাদের। সো ইট ইজ আওয়ার ওন প্রোডাক্ট, ইট ইজ আওয়ার প্রেস্টিজ। সেখানে আপনার এমন একটা আবার ইঞ্জিনিয়ারিং ফিটও, এইরকম হরসত জায়গাতে কিভাবে আপনার এই পাইলিংটা করা যায়। 40 তালা, একটা পাইলিং 120 মিটার, মানে 40 তালা পর্যন্ত পানির নিচে পাইলিং হয়েছে। পৃথিবীতে মাত্র 30 মিটার লাগে, আমার এখানে 122 মিটার। এর রেজাল্ট কষ্ট বেড়েছে। এগুলো আপনার কৃষিও দেখেছেন যে আমার এই পদ্মা সেতু, বাট উই হ্যাভ ডান ইট। দিস ইজ দ্য বিউটি অফ ইট, যে আমরা পেরেছি। আমাদের এখন
শক্তি, আমাদের এখন প্রত্যয়, কনফিডেন্স, আস্থা দেশবাসীর অনেক বেড়েছে। দ্যাটস ওয়াই ইট ইজ এ মাইলস্টোন। আমরা খুব গর্বিত যে শেখ হাসিনার সেই দৃঢ়তার কারণে উই কুড অ্যাচিভ। উই শুড প্লট শেখ হাসিনা। আমি আরেকটি জিনিস অন্য ইস্যুতে যেতে চাই বন্যার আগে, সেটি হচ্ছে যে অনেক লোকে আমাদের কয়েকটি সমস্যা হয় প্রবাসীদের। আজকেও আমাকে আবার জমি জমা নিয়ে, প্রবাসীর জমি জমা বেদখল করে ফেলে, এটা নিয়ে বেশ আমরা কদিন ধরে কাজ করছি। আজকেও আমাদের কাছে কেউ একজন আমাকে প্রস্তাবটা দিয়েছেন, আমি সাথে সাথে আমাদের আইনমন্ত্রীকে বলেছি এই জমি জমা বাবদ যতগুলো কেস, সেই ফৌজদারি কেসে না পাঠিয়ে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করেন, যাতে তারা কেসটা ডিসমিস হয়। উনি আমাকে রেসপন্ড করেছেন যে হি উইল ডু ইট। তো হাউ ইতিপূর্বে আমরা যেটা করেছিলাম যে জমি জমা ডিজিটাল রেজিস্ট্রেশন করেছিলাম, যাতে ওই পর্চা, ফলস পর্চা না হয়, ওইটা করেও সুবিধা হয় না। কারণ জমি জমা বাড়িঘর দখলের ক্ষেত্রে প্রায় ক্ষেত্রে পরিবারের লোকজন ইনভলভ থাকে এবং তার সাথে কিছু দুর্নীতিপরায়ণ সরকারি কর্মচারী এইসব ইনভলভ থাকে। তো এখন আজকে আমি যে সাজেশনটা পেলাম আপনাদের, দ্য স্পেশাল ট্রাইব্যুনাল, এবং এটা আমার খুব পছন্দ হয়েছে এবং ইনশাল্লাহ আমরা এটা করবো যাতে আপনাদের হয়রানি কমে। আরেকটি অভিযোগ সবসময় থাকে, এখনো আছে, সেটি এয়ারপোর্টে হয়রানি। এয়ারপোর্টে হয়রানি বন্ধের জন্য আমরা সিসিটিভি ক্যামেরা চালু করেছিলাম, মনিটর করারও চালু করেছিলাম। ওগুলোতে কমেছে হয়রানি, কিন্তু অন্য ধরনের হয়রানি শুরু হয়েছে। একটি হচ্ছে যে আপনি ইমিগ্রেশন করার পরে আপনাকে একটা লম্বা লাইনে দাঁড়াতে হয়। চারটা ঢাকা এয়ারপোর্টে চারটি কি আছে, এই যে বলে স্ক্যানিং মেশিন আছে, এর মধ্যে দুইটা চলে। আর 22 ঘন্টা ট্রাভেল করে এসে বাচ্চা নিয়ে, আপনার ট্রলার নিয়ে, কি কষ্ট। পৃথিবীর কোন দেশে একবার ইমিগ্রেশন হলে পরে সিলেক্টেড কয়েকজন ছাড়া কারো কিন্তু আবার ওই স্ক্যানিং করে না। সন্দেহজনক লোক থাকলে স্ক্যানিং করে, বাকি কেউ করে না। আমি এইটা যে ইমিগ্রেশন হওয়ার পরে কোন স্ক্যানিং এর দরকার নেই, দে শুড গো ফ্রিলি। হ্যাঁ, কারণ যদি সন্দেহ থাকে কুকুর রাখেন, কুকুর যদি বলে লোকটা খারাপ, ওরটা স্ক্যানিং করেন। আদারওয়াইজ আমাদের লোক সৎ, এই প্রত্যেকের স্ক্যানিং করার অর্থ যে ওরা অসৎ, সৎ। তারা আমাকে আর্গু করেন যে তারা গোল নিয়ে আসে, আর্গু করেন সেলফোন নিয়ে আসে। আমি বললাম কয়টা লোকটা স্ক্যানিং করে আপনার গোল ধরতে পেরেছেন? শো মি ওয়ান এক্সাম্পল। যেগুলো গোল ধরা হয় প্রায় ইনফরমেশন থাকে, তাদের তখন ধরা হয়। নেভার আর সেলফোন, দুইটা সেলফোন আনলই বাকি হইল। সব দেশ থেকে তো সেলফোন আনে না, স্পেসিফিক কোনো জায়গার থেকে আনে, নট ফ্রম এভরিওয়্যার। সবই ব্যবসাতে তো নাই, দেশে আসছে সে একটা শান্তিতে যাবে। তাই হোক, আই হোপ, আমি চেষ্টা করেছি। আমি এখন আমার এক সহকর্মী সালমান এফরান শক্তিশালী লোক, তাকে লাগিয়েছে যে সালমান ভাই, ইউ শুড অলসো এনফোর্স ইট। এই ইমিগ্রেশন হওয়ার পরে উই শুড নট হ্যারাস দেম এনিমোর, এই এক একটা অজুহাতে। আর আমি খুব দুঃখিত যে এখনো আমাদের এই পাসপোর্টটা সুবিধা করতে পারতেছি। আমার ব্যক্তিগত যে হচ্ছে কোন লোকের 3 সপ্তাহের বেশি পাসপোর্ট পাইতে দেরি হওয়া উচিত না, কিন্তু স্টিল উই আর ফেইলিং ইট। এখানে খুব দুষ্ট প্রকৃতির লোক আছে, এর ফলে সব লোক তো সমান না, এই জন্য এটা দেরি হয় না। আজকে যখন আমরা আপনাদের অনেকের সামনে কথা বলার সুযোগ হয়েছে এই বিশেষ পদ্মা সেতুর কারণে, সেখানে দুঃখের কাহিনী আছে। সেটি হচ্ছে
আপনার আমাদের সিলেটে, আমি সিলেটের ছেলে, আমার এলাকায় গত কয়েকদিন ধরে ব্যাপক প্লাবন, বন্যা, ঢল নেমেছে। এবং এটা প্রথম না, দ্বিতীয়বার। প্রথম একবার ঢল আসলো এবং ঢলের কারণটা হচ্ছে আসাম এবং মেঘালয় অতিবৃষ্টি, তার ফলে আমার সিলেট শহরে পানি আসলো। সেইটা গেল, সে 2 সপ্তাহ পরে 16 তারিখে সকাল 3টার দিকে প্রথম ফোন পেলাম যে পানি বাড়তেছে। মোগলাগাঁও, আপনার জালালাবাদ, টুকের বাজার, কান্মের গাঁও, ওরা বললো যে পানি বাড়তেছে। 3টার দিকে প্রথম, 7:30টার দিকে যে গড় ডুবে যাচ্ছে, এই অল্প সময়ের মধ্যে এত পানি এসেছে। তার ফলে আমার সিলেটের প্রায় 85% এলাকা পানির নিচে, আর সুনামগঞ্জে প্রায় 90% পানির নিচে। অধিকাংশ লোকজনের কষ্ট। তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সকালবেলা 8টার দিকে বললাম যে এইরকম অবস্থা খুব ভালো, ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে আলাপ করলাম। সকাল 6টায় আমরা তখন আপনার ঠিক করলাম যে কোথায় কোথায় কি দেওয়া যায়। আমাদের কিন্তু রিলিফের কোনো অভাব নাই, এনাফ রিলিফ ইজ দেয়ার। ডিস্ট্রিবিউশনটা সমস্যা, কারণ যাদের বাড়িঘর ডুবে গেছে তাদের ওখানে রিচ করা নৌকার অভাব। নৌকা যে এত প্রয়োজন, দেশের জন্য প্রয়োজন, এই দুর্যোগের সময় নৌকার প্রয়োজন এবারে হাড়ে হাড়ে নৌকা। ইদানিং আমার নানা বাড়ি হচ্ছে পানির দেশে, জগন্নাথপুর, সৈয়দপুর থানা, জগন্নাথপুর থানা, সৈয়দপুর গ্রাম। সারা জীবন আমরা ওখানে যেতে হলে নৌকায় যেতে হতো, এখন অনেক সময় লাগতো। আর এখন ওখানে সবাই এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে গেলে নৌকায় চলতো, আর এখন সবাই গাড়ি দিয়ে যায়। সেই 14 ঘন্টা লাগতো নানা বাড়িতে যেতে নৌকায়, এখন 45 মিনিটস। মানে দেখি নৌকা পাওয়া যায় না। যাদের নৌকা আছে তারা আবার আকাশচুম্বী ভাড়া চার্জ করে। সেখানে আমরা জোর করে কিছু নৌকা একবার করেছি। আমাদের মোটামুটি ভাবে আপনার একজনও লোক এই বন্যায় দুর্গত অবস্থায় না খেয়ে মরে নাই। দিস ক্রেডিট গোজ টু আওয়ার ডিজাস্টার মিনিস্ট্রি, আমাদের প্রশাসন এবং আমাদের সিলেটবাসী, যারা আমার দল কিংবা অন্য সব লোকজন সবাই অগ্রসর হয়েছে। গভর্নমেন্টের এনাফ রিসোর্স আমরা দিয়েছি, কিন্তু তাছাড়া প্রাইভেট লোকজন সাহায্য করেছে। এবং শোনা যাচ্ছে যে এখন ঠিক মতো পৌঁছে নাই, উই আর ট্রাইং টু রিচ ইট। আরেকটি সমস্যা হয়েছে যে ছেলে মেয়েগুলো বইটা পানি চলে গেছে, এখন বই তো নাই। আর এই বইগুলো, স্কুলের বইগুলো সরকার ছাড়া কোথাও পাওয়া যায় না। আমি গতকাল রাতে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলাপ করেছি, দে হ্যাভ সেট যে বই পৌঁছে যাবে। সো উই উইল টেক কেয়ার অফ ইট। আপনার বন্যার জন্যে আরো আমরা কিছু যে অনুদান দিয়েছি তার একটি তথ্য আপনাদের দেই। শুধু সিলেট জেলায় আমরা 1360 মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। সবগুলো এখনো ডিস্ট্রিবিউট হওয়া সম্ভব নেই। একটি সমস্যা হলো খাওয়ার আমরা দিতে পারি, রান্না করার সমস্যা। আমরা এই জন্য রান্না করে খাওয়ার দিচ্ছি, বাড়িতে বাড়িতে রান্না করে খাওয়ার দেওয়া হচ্ছে, শুকনা খাওয়ার দেওয়া হচ্ছে। তাছাড়াও আমরা ক্যাশ টাকা দিয়েছি এই বিভিন্ন জিনিস কেনার জন্য। 1,65 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা এবং 26,000 বস্তা প্যাকেট শুকনো খাওয়ার বিতরণ করা হয়েছে। এগুলো সিলেট জেলায়। আর সুনামগঞ্জে আমরা 1,120 মেট্রিক টন চাল বরাদ্দ, 1,98,00,000 নগদ অর্থ সহায়তা এবং 23,000 বস্তা বা প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সুনামগঞ্জ জেলায় 55 লক্ষ টাকার নগদ অর্থ সহায়তা
বন্যার্থের মধ্যে বিতরণ করা হয়। ইন এডিশন টু দ্য রেগুলার ওয়ান, হবিগঞ্জে 100 মেট্রিক টন চাল বরাদ্দ, 20 লক্ষ টাকা নগদ এবং 2000 বস্তা প্যাকেট শুকনা খাবার বিতরণ। মৌলভীবাজারে 200 মেট্রিক টন চাল, 50 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। তাছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান সাহায্য সহায়তায় এগিয়ে আসছে এবং আজকেও শুনলাম যে আপনাদের দেশে এই আমার সাথে অলোক শর্মার মিটিং ছিল, তখন তারা বললেন যে বাংলাদেশের এই বন্যার জন্য 6,40,000 পাউন্ড তারা এনজিওর কাছে পাঠাবেন, which is good, we welcome it. কিন্তু এখন আমরা কারো হাতে কেউ দিলে খুশি, কিন্তু উই ডোন্ট সলিসিট, বরং আমরা এই দুর্দিনের সময় আফগানিস্তানকে 1 কোটি টাকার জিনিস পাঠাচ্ছি, সহায়তা হচ্ছে। আমরা বাংলাদেশ ইজ নট দ্য বাংলাদেশ অফ 1970s। আমরা এখন আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কার অসুবিধার সময় আমরা $200 মিলিয়ন তাদের অনুদান দিয়েছি, লোন দিয়েছি। আমরা সাউথ সুদান তাদের আমরা লোন দিয়েছি তাদের অসুবিধার সময়। সো উই আর হোপিং টু বি আগামীতে সাউথ কোরিয়া দরিদ্র দেশ ছিল, এখন তারা এই যে ডোনার কান্ট্রি, উই উইল রিচ দ্যাট গোল। আমরা একজন ডোনার এবং আগামী পৃথিবীর হচ্ছে এশিয়া। তবে দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশ সবসময় শান্তিপ্রিয় দেশ, আমরা শান্তি চাই। আমাদের এই ইন্টারকানেক্টেড গ্লোবাল ওয়ার্ল্ডে কোনো দেশে অস্থিতিশীলতা শুরু হলে, কোনো দেশে শান্তি বিঘ্নিত হলে আমাদের ক্ষতি। কোভিডের সময় যখন ঝামেলা হলো আমাদের ক্ষতি, আমাদের এক্সপোর্ট কমলো, আমাদের অনেক প্রবাসীদের দেশে ফিরে আসতে হলো, তাদের ঝামেলা হলো। আমরা চাই কোথাও যাতে কোনো অশান্তি না হয়। মিডল ইস্টে অশান্তি হলে আমার ছেলেরা যেতে পারবে না, কাজ করতে পারবে না। ইউরোপে কিংবা আমেরিকায় যদি অশান্তি সৃষ্টি হয় তাহলে আমার এক্সপোর্ট ঠিক মতো হবে না। সেই জন্য আমরা শান্তিপ্রিয় দেশে দেশে যে অশান্তি হচ্ছে, আমরা শান্তিপ্রিয় শুধু না, বঙ্গবন্ধু বলেছিলেন যে পিস ইজ ইম্পারেটিভ ফর ডেভেলপমেন্ট। পিস, শান্তি উন্নয়নের সবচেয়ে বড় এসেনশিয়াল আইটেম। আমরা সেই জন্য চাই শান্তি এবং স্থিতিশীলতা, এবং শান্তি থাকায় গত 13 বছরে আমাদের সরকারের স্থিতিশীলতা আছে বলেই আমরা আমাদের অর্জন এই পদ্মা সেতু উই কুড মেক ইট। এবং আমি দেখলাম যে সমস্ত দেশ উন্নয়ন ভালো করেছে, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, আপনার এই কিগালির থেকে, রোয়ান্ডা থেকে আসলাম, তাদের উন্নয়ন 12% পর্যন্ত হয়েছে। তাদের গভর্নমেন্ট আপনার খুব স্থিতিশীল। তা আমরাও চাই যে আমাদের মহাদেশে স্থিতিশীল সরকার, শান্তিপ্রিয় সরকার। আমরা ইউএনের নাম্বার 1 আপনার কন্ট্রিবিউটর টু পিস কিপিং। আমরা সারা পৃথিবীতে শান্তির একটা আদর্শ প্রচার করেছি। আমরা বলেছি যে পৃথিবীতে এই যে সংঘাত, যুদ্ধ, বিগ্রহ হয়, যার ফলে দেশে দেশে অশান্তি, বহু লোক তাদের গৃহহারা হয়। এই যে আমাদের রোহিঙ্গা অশান্তি থাকায় তারা গৃহহারা হয়েছে, বাধ্য হয়ে বস্তুচ্যুত হয়ে আমাদের এখানে আছে। এইগুলো হয়েছে বিকজ দেয়ার ইজ এ ভেনম অফ হেট্রেড। ধর্মীয় কারণে, আপনার রঙের কারণে বা ব্যাকগ্রাউন্ডের কারণে একদল কন্টিনিউয়াসলি বিভিন্নভাবে আপনার প্রচারণা চালায়, এক দলের বিরুদ্ধে আরেক দল প্রচারণা, যার ফলে একটা এমন অস্বস্তিকর পরিবেশ হয় যে সেখানে সংগ্রাম আপনার টেরোরিজম হয়। বাংলাদেশ এই জন্যে আমরা একটা কালচার অফ পিস একটা রেজলিউশন ইউনিয়ন পাশ করেছি। এর অর্থ হচ্ছে যে আমরা মানুষের মধ্যে আপনার we must inculcate a mindset of tolerance, a mindset of respect towards others, irrespective of religion, ethnicity, color and race. এটা যদি আমরা করতে পারি, then we hope to have a sustainable world of peace across the nations. আর এটা গভর্নমেন্ট একা করতে পারবে না। we want all of you, community leaders in the synagogue,
leaders in the mosques and mandir, leaders in the church. They should also come, academicians, fathers, parents, guardians, all should come forward to create a mindset of respect towards others, irrespective of ethnicity, color, religion, and race. And Bangladesh should take the lead in the world. Bangladesh should take the lead in the world. Because এই ইউরোপে যখন রেনেসা হয়নি 1700 খ্রিস্টাব্দে রেনেসা দেখা দেয়নি, আমেরিকা 1492 সালে আপনার আবিষ্কৃত যখন হয়নি, তার আগে 1408 খ্রিস্টাব্দে এই বঙ্গভূমে শ্রী চণ্ডীদাস গেয়ে ওঠেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। উই বিলং টু দ্যাট রেস, আমরা মানুষ সত্য। So this is a message I want all of you to propagate it across the nation. আপনার বন্ধু বান্ধব সবাইকে বলেন, যারা আপনার সাথে চাকরি করেন তাদের বলেন, we must create a world of sustainable peace and stability. তাহলে আমাদের এই দুর্দিন, সারা পৃথিবীর দুর্দিন দূর হবে। We should go against these wars and আপনার এই mindset of venom of hatred, হিংসা বিদ্বেষটা কম, ব্যক্তি বিশেষে, জাতিগত বিশেষে এইটা কমানো। এইটা আপনারা একটা দায়িত্ব নেন, তাহলে দায়িত্ব নিয়ে আমাদের সুন্দর পৃথিবীর আমরা সৃষ্টি করতে পারবো। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।